तुम्हारी सिवा कुछ ना चाहत करेंगे कि जब तक जिएंगे मोहब्बत करेंगे। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড দোজ আর নিউ ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি। তো অনেকদিন পর আমি আমার জান পাখিদের জন্য গল্প এক্সপ্লেন করছি। যদি বিশেষ কিছু ভালো কিছু এক্সপ্লেন না করি তাহলে আমার মনটা ছোট হয়ে যেত, খুব কষ্ট হতো। সেই চিন্তাধারা থেকেই এই ওয়ান শটটা আমি এক্সপ্লেন করছি, যেটার মধ্যে বাস্তবিক দিক, সামাজিক দিক এবং অবশ্যই কিছুটা রোম্যান্স অ্যাড করে আমি গল্প সাজিয়েছি। আশা করি আমার জান পাখিদের ভালো লাগবে। যেহেতু তেকুক চ্যানেল, তাই তেকুক দিয়ে এক্সপ্লেন করা, কিন্তু আমার পেজে আমি লেখাটা আপলোড করব। চাঁদার প্রেমের মতো সুইট দুইটা নাম পাবে ওখানে। আমি প্রথমবারের মতো আমার লেখা গল্প আপলোড করছি। আমি চাই আমার জান পাখিরা আমার পেজে গিয়ে আমার লেখা গল্পটা পড়েও আমাকে একটু উৎসাহিত করুক, একটু বাহবা দেখ, যাতে করে আমি এই রকম গল্প আরো লিখতে পারি। তো অনেকদিন পর এক্সপ্লেন করতে এসে বেশি বকবক করছি। সবাই ভালো থাকবে, গল্প এনজয় করো। আল্লাহ হাফেজ। সরকারি হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে আছে জংকুক। বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে মনের সুখে সিগারেট টানছে আর আকাশের দিকে ধোঁয়া ছাড়ছে। গত 10 দিন আবহাওয়াটা প্রচুর গরম ছিল, তবে কাল রাতে অনেক ঝড় হয়েছে। আজকে আবহাওয়া একেবারে ঠান্ডা। আবহাওয়ার সাথে তাল মিলিয়ে জংকুকের মন মেজাজ মাথা এই কয়দিন খুব গরম ছিল, তবে ওয়েদারের সাথে তাল মিলিয়ে জংকুকের মন মেজাজ আজকে একেবারেই ঠান্ডা। ডক্টরের কেবিনের দরজার শব্দ হতেই জংকুক পেছনে ফিরে তাকায়। সঙ্গে সঙ্গে গাইনোকোলজিস্ট ডক্টর রোজের সাথে চোখাচোখি হয় জংকুকের। জংকুক পাত্তা দেয় না, আবারও দু ঠোঁটের মাঝখানে সিগারেট রেখে জোরে টানতে শুরু করে। জংকুকের ঠোঁটে মুখে হাসি না থাকলেও ডক্টর রোজের দিকে তাকিয়ে তার চোখ দুটো হাসছে, যেটা রোজ স্পষ্টই বুঝতে পারছে। রোজ এই মুহূর্তে জংকুকের দিকে কিছুটা বিরক্ত আর অনেকটা রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে, যেটা বুঝতে পেরেছে জংকুক। তবে তার কিচ্ছু যায় আসে না, সে মনের সুখে সিগারেট টানছে। ডক্টর রোজ কথা বলে না জংকুকের সাথে, শুধু জংকুকের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় জংকুকের কানে রোজের ঠোঁটের উচ্চারিত কিছু শব্দ এসে বাড়ি খায়। শিক্ষিত শয়তান। তাতে অবশ্য জংকুকের কোনো ভাবমূর্তি দেখা গেল না। সে আগের ন্যায় সিগারেট ঠোঁটে চেপেই দাঁড়িয়ে আছে। ডক্টর রোজ স্থান ত্যাগ করতেই পেছনে কেবিন থেকে বের হয়ে আসে নার্স, যার হাতে একটা প্রেসক্রিপশন। জংকুকের দিকে প্রেসক্রিপশনটা এগিয়ে দেয় নার্স। নার্সের চোখে মুখে বিরক্তির ছাপ, যেন এই মুহূর্তে জংকুককে তার সহ্য হচ্ছে না। এতে অবশ্য জংকুকের কিছুই যায় আসে না, ওরা যা ভাবার ভাবুক না। ততক্ষণে ডক্টর রোজ রিক্সায় চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আজকে তার মেজাজটা প্রচুর পরিমাণে খারাপ। বাড়ির সামনে রিক্সা দাঁড় হতেই কোনো রকম ভাড়াটা মিটিয়ে দ্রুত গতিতে হেঁটে যায় বাড়ির ভেতরে। ঘরে ঢুকে ডানে বামে তাকানোর সময় নেয় রোজের। সে এই মুহূর্তে তার স্বামী ইউনোকে খুঁজছে। ইউনো বাড়িতেই ছিল, কাল থেকে তার অফিস শুরু। 7 দিনের ছুটি কাটিয়েছে, সেই সুবাদে আজকে সে বাড়িতেই, যে কিনা এই মুহূর্তে বিছানায় শুয়ে শুয়ে ফোনে কারো সাথে কথা বলছে আর হো হো করে হাসছে। ডক্টর রোজ ঘরে ঢুকেই ইউনোকে হেসে হেসে ফোনে কথা বলতে শুনে আরো রেগে যায়। হাতের ব্যাগটা ছুঁড়ে মারে ইউনোর শরীরে। ইউনো চমকে গিয়ে দ্রুত কান থেকে ফোনটা নামিয়ে উঠে বসে। স্ত্রীর রাগান্বিত চেহারা দেখে কিছুটা ঘাবড়ে যায়। কি হয়েছে জান, এমন রেগে আছো কেন? আজকে কি হসপিটালে রোগীর সংখ্যা বেশি ছিল? আমার ভাবতেও লজ্জা লাগছে ইউনো। ওই শয়তানটা আমার ক্লাসমেট ছিল, আমাদের ক্লাসমেট ছিল। কার কথা বলছো জান? কার কথা বলবো আবার? জংকুকের কথা বলছি। আমার ভাবতে অবাক লাগছে, ও কি করে একটা কলেজের প্রফেসর হতে পারে? ও কি করেছে জানো তুমি? এতক্ষণে ইউনো বুঝতে পারলো তার অর্ধাঙ্গিনী রোজ কেন এতটা রেগে আছে। জংকুক, ইউনো আর রোজ একই গ্রামের বাসিন্দা, যেই সুবাদে ছোটবেলা থেকেই তাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি একই ছিল। একই সঙ্গে ছোটবেলা থেকে লেখাপড়া শেষ করার কারণে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়। তারা খুব ভালো বন্ধু। রোজ আর ইউনো 4 বছর ধরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এইচএসসির সময় থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নাফিসা একজন ডক্টর
ডক্টর আর ইউনো একজন ইঞ্জিনিয়ার, দুজনেই প্রতিষ্ঠিত। সেই সুবাদে পারিবারিকভাবে তাদের বিয়েতে কারো কোনো আপত্তি ছিল না। 4 বছর ধরে সুখে শান্তিতে সংসার করছে। বাকি থাকে জংকুক, যে কিনা সরকারি কলেজের প্রফেসর, স্বভাব সুলভ, অত্যন্ত শান্ত, ভদ্র, এক কথায় অসাধারণ একটা ছেলে। ছোটবেলা থেকে প্রফেসর হওয়ার ইচ্ছা ছিল জংকুকের, যেটা যথাযথভাবে সে পূরণ করেছে। খুবই জনপ্রিয় একজন প্রফেসর হয়ে উঠেছে জংকুক। প্রফেসর জংকুক এই একটা নামে নিজের অঞ্চল থেকে আশেপাশে 2-4 অঞ্চল তাকে চেনে। শহরের ইউনিভার্সিটি থেকেও তার ডাক আসে। মাঝে মাঝে শহরে গিয়েও ক্লাস নেয় জংকুক। রোজের এমন প্রতিক্রিয়ায় ইউনো আবারও হাসছে, কোনো কথা বলছে না। ইউনোকে হাসতে দেখে রোজ এবার চেঁচিয়ে উঠে বলে, হাসছো কেন তুমি? এই মুহূর্তে এই শয়তানটাকে ব্লক করবা তুমি ওর সাথে কথা বলবা না, আর আমিও বলবো না। এবার জোরে জোরে হেসে ওঠে ইউনো। তবে রোজ কোনো প্রতিক্রিয়া করার আগেই 2 হাত ধরে টেনে এনে নিজের পাশে বসায়। খুব শান্তভাবে রোজকে বলে, এত মাথা গরম কেন করছো জান? তুমি তো জানো কেমন, কখনো দেখেছো কারণ ছাড়া কাউকে কিছু বলতে কিংবা কিছু করতে? এবার রোজ কিছুটা শান্ত হয়, শান্ত সুরে বলে, না না, তা দেখিনি। তবে তুমি জানো না চান এবারও কি করেছে? আমি জানি তো সোনা, তবে আমার মনে হয় ও এতটা ভুল কিছু করেনি। তাছাড়া এটার দরকার ছিল। ও বলেছে তোমাকে? ছি, এই সমস্ত ব্যাপার আলোচনা করার মতো যে ও তোমাকে বললো? না, আলোচনা করার মতো না, তবে ও এক প্রকার বাধ্য হয়ে আমাকে বলেছে, কারণ ব্যাপারটা তুমি জানতে পেরেছো তাই। ও আচ্ছা, তো ওই শিক্ষিত শয়তান কন্ট্রোললেস ক্যারেক্টারলেস লোকটার সাথে তোমার কথা বলা শেষ হয়েছে। নিজেকে সাধু প্রমাণ করার জন্য কি এক্সপ্লেন করেছে শুনি? রোজ, কি সমস্ত কথা বলছো তুমি আমার বন্ধুকে? ও মোটেও এইরকম না। আর তুমি শান্ত হও, আমি তোমাকে প্রথম থেকে খুলে বলছি, না হলে তুমি বুঝবা না। 5 দিন আগের ঘটনা। জুলাই মাসের শেষের দিনগুলো প্রচুর গরম যাচ্ছে। মাসের প্রথম দিনগুলোতে 2-1 দিন বৃষ্টি হলেও পুরোটা মাস জুড়ে বৃষ্টির দেখা মিলছে না। ক্লাস শেষ করে কলেজের বারান্দায় এসে দাঁড়িয়েছে জংকুক। শিক্ষকতার 4 বছর পার করেছে। এই 4 বছরে প্রচুর পরিমাণে সাকসেস লাভ করেছে সে। প্রচুর গরমে ইচ্ছা করছে বাচ্চাদের মতো চিৎকার করে কান্না করতে, কিন্তু তার পক্ষে তো তা সম্ভব না। এই তো 29 বছরের ব্যাচেলার জীবনের ইতি টেনে আগামী পরশু সে বিয়ে করছে। এখন কি বাচ্চাদের মতো কান্না করলে চলবে? আজকের পরে আগামী 10 দিন কলেজ থেকে ছুটি নিয়েছে সে। বাইরে রোদ হোক আর বৃষ্টি, যেতে তো হবে, তাছাড়া অনেক কাজ বাকি। কথাটি ভেবেই কলেজের বারান্দা থেকে নিচে নেমে হাঁটা শুরু করলো জংকুক। গন্তব্য স্থান তার স্বর্ণের দোকান। কোনো মানুষ নিজেকে পারফেক্ট বলে দাবি করতে পারবে না। প্রফেসর জংকুক সব দিক দিয়ে পারফেক্ট হলেও একটা বদ অভ্যাস আছে তার, সিগারেট টানার অভ্যাস। যতটা সময় কলেজের ভেতরে থাকে সিগারেট থেকে নিজেকে দূরে রাখে, কিন্তু গেট পার হতেই পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে রাখে জংকুক। উফ, শান্তি। কড়া রোদের মধ্যেও 2 ঠোঁটের মাঝখানে সিগারেট রেখেই যেন শরীরে শীতলতা অনুভব করছে জংকুক। সিগারেট 2 ঠোঁটের মাঝখানে রেখেই হাঁটা ধরে নিজের গন্তব্য স্থানের উদ্দেশ্যে, গহনার দোকানে। মা বোন মিলে 15 দিন আগে স্বর্ণকারের দোকানে তার বউয়ের জন্য গলার হার বানাতে দিয়ে গিয়েছিল, যেটা তারিখ অনুযায়ী 4 দিন আগে স্বর্ণকার ডেলিভারি করেছে, কিন্তু হারটা তুলনামূলকভাবে অনেক ছোট হওয়াতে সেটা আবারও স্বর্ণকারের দোকানে পাঠানো হয়েছে বড় আকারে তৈরি করে দেওয়ার জন্য। আজকে ডেলিভারি ডেট, যেহেতু পরশু বিয়ে, আজকেই নিতে হবে। কলেজে আসার সময় মা বারবার মনে করিয়ে দিয়েছে গহনা ছাড়া বাড়ি যাওয়া যাবে না। জংকুক মায়ের আদেশ অনুযায়ী স্বর্ণকারের দোকান থেকে হারটা নিয়ে রিকশায় উঠে বসে। গন্তব্য তার বাড়ি। জংকুকের মোটরসাইকেল আছে, তবে সেটা ধরার অনুমতি নাই তার। গত বছর ছোটখাটো একটা অ্যাক্সিডেন্টে ভালোই ব্যথা পায়। তখন থেকেই বড় ভাইয়ের নিষেধ, বাইকের চাবি যেন তাকে না দেওয়া হয়, আর তার মা সেই আদেশ অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছে। জংকুকরা 3 ভাই বোন, সে সবার ছোট। বড় ভাই বোন আছে, তবে বিবাহিত। শুধুমাত্র সে একাই ব্যাচেলার ছিল। তবে কাল বাদে পরশু দিন থেকে তার ব্যাচেলার জীবন শেষ। বাবা নেই সংসারে, বড় ভাই দেশের বাইরে থাকে। পুরোটা সংসারের দায়িত্ব বড় ভাইয়ের কাঁধেই ছিল। বোনকে বিয়ে দেওয়া, ছোট ভাইয়ের পড়ালেখার খরচ, সংসারের খরচ, সমস্ত কিছু একাই বহন করে এসেছে এত বছর। বড় ভাই ছাড়া বিয়ের পিড়িতে বসতে খারাপ লাগলেও কিচ্ছু করার নাই জংকুকের, কারণ বড় ভাইয়ের আদেশ। এখনই বিয়ে করতে হবে। কোনের বড় ভাই তার বন্ধু তাকে কথা দিয়েছে, তার দেশে ফেরার অপেক্ষা করা চলবে না।
অন্যদিকে কোনের বড় ভাই আর্মি অফিসার, দেশের বাইরে মিশনে যাবে সে, তবে যাওয়ার আগে ছোট বোনকে ভালো পাত্রের হাতে তুলে দিয়ে যেতে চায়। তাই কোনে পক্ষ থেকেই বিয়ে নিয়ে একটু তাড়াহুড়া করছে তারা। বাড়ি ফিরে জংকুক গহনাগুলো মায়ের হাতে দিয়ে সোজা নিজের রুমে চলে যায়। বিগত 1 ঘন্টা ধরে তার মোবাইলে মেসেজ আসছে, তবে একটা বারের জন্য মেসেজ চেক করার প্রয়োজন মনে করছে না জংকুক। সে খুব ভালো করেই জানে মেসেজ প্রদানকারী ব্যক্তিটি কে। সে জেনে বুঝেই মেসেজ দেখছে না। দেখার যে ইচ্ছা করছে না এমনটা না, দেখতে খুব ইচ্ছা করছে জংকুকের, কিন্তু সে জেনে বুঝেই নিজেকে কন্ট্রোল করছে। 29 বছরের জীবনে কখনোই প্রেম করে নাই জংকুক। পারিবারিক ভাবেই তার বিয়েটা ঠিক হয়েছে। পাত্রী দেখতে তার কাছে ঠিকঠাকই লেগেছে। যদি পাত্রীর বর্ণনা করতে হয় তাহলে জংকুক এভাবে বর্ণনা করবে: ফর্সা গোলগাল মুখ, গাল দুটো টমেটোর মতো, বড় বড় চোখ, চুলগুলো কোকড়া ম্যাগি নুডলসের মতো, তবে কোমর অবধি লম্বা, নিচের ঠোঁটটা একটু মোটা, দেখে মনে হয় ভোমরা আগেই চুমু খেয়েছে। তবে আনন্দের বিষয় হচ্ছে ঠোঁট দুটো লাল টকটকে। মেয়েদের ঠোঁট লাল গোলাপি না হলে কি মানায়? একেবারে লম্বা না, 4 ইঞ্চি উঁচা জুতা পরলে জংকুকের বুকে এসে ঠেকবে। তাতে অবশ্য জংকুকের কোনো সমস্যা হচ্ছে না। বহু পাত্রী দেখেছে সে, কিন্তু কোনো পাত্রী তার মনে দাগ কাটতে পারেনি যতটা গোলমুখ ঠোঁট মোটা কোকড়া চুলের খাটো মেয়েটা পেরেছে। জীবনে প্রথমবার কারো ঠোঁট দেখে চুমু খেতে ইচ্ছা করেছে জংকুক, সেটাও আবার এই ভোমরার চুমু খাওয়া মোটা ঠোঁটে। কখনো কি শোনা গেছে কারো মোটা ঠোঁট দেখে প্রেমে পড়তে? কি জানি, জংকুক তো জানে না, তবে সেই পড়েছে এই ভোমরার চুমু খাওয়ার ঠোঁটের প্রেমে। তাই তো জংকুকের এতটা নিষ্ঠুরতা মেসেজের উপর। এই প্রেমে পড়া যাতনা থেকেই তো মেসেজের রিপ্লাই দিতে পারছে না। হাই হ্যালো, কেমন আছো, কি করছো, এই সমস্ত কথা বলার বয়স তো তার না। সে যদি কথা বলে কিংবা মেসেজের রিপ্লাই দেয়, সরাসরি ঠোঁটের প্রসঙ্গটাই আগে আসবে। প্রফেসর হয়ে এমন নির্লজ্জতা! তার থেকে ভালো কথা না বলা, রিপ্লাই না দেওয়া। পরশু তো একেবারে চলে আসছে তার কাছে, তখন না হয় প্রত্যেকটা মেসেজের সরাসরি ভাবেই রিপ্লাই দেওয়া যাবে। নাম কিম তাইয়ং, সবে মাত্র বিয়ে কমপ্লিট করেছে, কিন্তু আগামী পরশু আসল বিয়ে কমপ্লিট হয়ে যাবে তার। পরশু থেকে গোলমুখ খাটো কোকড়া চুলের অধিকারিণী মেয়েটা তার কাছে থাকবে। তখন জংকুক নিজেকে ভোমরায় রূপান্তরিত করবে আর তার ফোলা ওই লাল ঠোঁটে কামড় বসিয়ে মধু খাবে। মিষ্টি মধু। মধু? হ্যাঁ মধু। মনে মনে জংকুক হাসে। তের কাছে আছে পৃথিবীর সেরা মধু। তাই তো মনে মনে সিদ্ধান্ত নিয়েছে জংকুক আদর করে বউকে মধু ডাকবে। কথাটি ভেবেই হাসে জংকুক। অনেক কাজ আছে, দাঁড়িয়ে থাকা চলবে না। দ্রুত শাওয়ার নিয়ে তাকে মার্কেটে যেতে হবে। বউ ভাতের লেহেঙ্গা কিনা বাকি আছে এখনো। জংকুকের ছোট খালা খালু গতকাল রাতে শহর থেকে এসেছে। তারা শহরী মানুষ, সব দিক দিয়েই পারদর্শী। বিয়ের ডেট ফিক্সড হওয়ার পরের দিন জংকুক শহরে চলে যায়। খালা খালু মিলে বিয়ের সমস্ত শপিং করতে হেল্প করেছে তাকে। শাড়ি সমেত বিয়ের সমস্ত কসমেটিক্স জংকুক পছন্দ করেছে, তবে দামাদামি করেছে তার খালু। জংকুকের বোন ভিডিও কলে সমস্ত কিছু তেকে দেখিয়েছে। তের ভীষণ পছন্দ হয়েছে বিয়ের শাড়ি। বারবার জিজ্ঞাসা করেছে কে পছন্দ করে কিনেছে। ছেলেদের জিনিস ভালোভাবেই শপিং করতে পারে জংকুক, তবে মেয়েদের জিনিস কেনার ব্যাপারে সে একেবারে কাঁচা। তাই তো বিয়ের লেহেঙ্গা কিনাতে হাত লাগায় নাই জংকুক। আঙ্কেল আর আন্টির অপেক্ষায় ছিল। এখন যখন আঙ্কেল এসেছে তাই দুজন মিলে লেহেঙ্গাটা কিনতে চলেই গেল। জংকুকের আঙ্কেল ভীষণ রসিক। মার্কেটে গিয়ে বারবার তের সাথে ভিডিও কলে কথা বলছিল আর এক একটা লেহেঙ্গার ডিজাইন দেখাচ্ছিল। কোন রং পছন্দ তের, কেমনটা কিনবে তার জন্য, পছন্দ অপছন্দ সম্পর্কে বারবার জিজ্ঞাসা করছিল। জংকুক 2-1 তাকিয়েছে ফোনের দিকে। টমেটোর মতো ফোলা গাল দুটো আজ আরো বেশি ফোলা লাগছে। বড় বড় চোখ দুটোতে হতাশায় ভরা। ঝুলে যাওয়া ঠোঁটটা যেন আরো ঝুলে গিয়েছে, যা দেখা মাত্রই জংকুকের ভুরু জোড়ায় কিঞ্চিত ভাঁজ পড়ে যায়। কি হয়েছে মেয়েটার, এমন দেখাচ্ছে কেন? আম্মার সাথে আপার সাথে প্রত্যেকটা দিনেই তো ভিডিও কলে হেসে কথা বলে, তবে এখন কি সমস্যা? মনটা খারাপ করে আছে দেখেই বোঝা যাচ্ছে। জংকুক কথাগুলো মনে মনে ভাবে। পরক্ষণেই তার নিজের করা নিষ্ঠুরতার কথা মনে পড়ে। সঙ্গে সঙ্গে মাথাটা অন্যদিকে ঘুরিয়ে ঠোঁট কামড়ে হাসে জংকুক। তে দেখে নাই জংকুককে, কিন্তু জংকুক তো তাকে ঠিকই দেখলো আর এটাও বুঝতে পারলো মন খারাপের কারণ। বিয়ের ডেট ফিক্সড হওয়ার পরে প্রথম 2 রাত তের মেসেজের রিপ্লাইয়ে হাই হ্যালো ঠিকঠাক দিয়েছে জংকুক। তারপরে কেটে গেছে আরো 12টা দিন। এখন পর্যন্ত জংকুক তের মেসেজের রিপ্লাই তো দূরের কথা, মেসেজগুলো সিন পর্যন্ত করছে না। এটা কি যথেষ্ট কারণ না একটা মেয়ের বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে হতাশায় ভোগার, মন খারাপ থাকার?
তবে এ ব্যাপারে একেবারেই নিরুপায় জংকুক, আর সেটার কারণ তার মন আগেই বিশ্লেষণ করে দিয়েছে। থাক না, মন খারাপই থাক, একটাই তো দিন বাকি, তারপর তো আসছে তার কাছে। প্রত্যেকটা মেসেজের রিপ্লাই সে দেবে, সামনে বসে থেকে দেবে। তের ইচ্ছা না থাকা সত্ত্বেও খালা শ্বশুরের পীড়াপিড়িতে বাধ্য হয়ে পছন্দের রংটা বলে দিয়েছে সে। তবে লেহেঙ্গার ডিজাইনটা পছন্দ করেছে জংকুক, আর দাম কষাকষি করেছে খালু। শপিং করা সহ যাবতীয় প্রয়োজনীয় কাজ শেষ করে জংকুক রাত 10টায় বাড়ি ফিরে। ঘরে প্রবেশ করে মায়ের মলিন মুখটা দেখে জংকুকের মনটা খারাপ হয়ে যায়। মাকে কিছু জিজ্ঞাসা করতেই যাবে তার আগেই ভাবির রুম থেকে ভাবির করা কান্নার শব্দ তার কানে বাড়ি খায়। চমকে যায় জংকুক, হঠাৎ করে কি হলো এমন? মাকে কিছু জিজ্ঞাসা করতে পারে না জংকুক, দ্রুত পায়ে ভাবির রুমের দিকে ছোটে। দরজার সামনে দাঁড়িয়ে আশ্চর্য হয়ে যায় জংকুক। ঘরের ভেতরে তাকিয়ে দেখে নানি খালারা মিলে তার ভাবিকে বোঝাচ্ছে, আর ভাবি কান্না করছে। তাদের কথা শুনে স্পষ্টই বোঝা যাচ্ছে তার বড় ভাই খুবই অসুস্থ, আর সে এই মুহূর্তে হসপিটালে ভর্তি। জংকুক দ্রুত পায়ে নিজের রুমের দিকে হাঁটা ধরে। পকেট থেকে ফোন বের করে বড় ভাইকে ফোন দেয়। প্রথমবার রিং বাজতে বাজতে কেটে যায়, দ্বিতীয়বার জংকুকের বড় ভাই ফোনটা রিসিভ করে। ক্লান্ত অসুস্থ কণ্ঠে হ্যালো বলে কাই। সঙ্গে সঙ্গেই জংকুকের বুকটা কেঁপে ওঠে। কি হয়েছে তার ভাইয়ের? বরাবরই ভাই ভক্ত জংকুক, ভাই যেন তার প্রাণ ভোমরা। সে ভাই দূর দেশে পড়ে আছে, এটাই তো অনেক কষ্টের, যন্ত্রণার। তার উপর যদি এখন একা অসুস্থতায় ভোগে, পরিবার প্রিয়জন কাছের জন ছাড়া একা, সেটা তো পরিবারের কেউই মেনে নিতে পারবে না, পারছে না। জংকুক কথা বলে জানতে পারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে কাই। অনেকটাই সিরিয়াস অবস্থা, তাই তাকে হসপিটালে নিয়ে এসেছে তার সাথে কাজ করা লোকজন। এই খবর পাওয়ার পর পরিবারের সবাই ভেঙে পড়েছে। বসার ঘরে পরিবারের সদস্য সমেত মেহমানরা, খালা নানি চাচিরা সবাই উপস্থিত বর্তমানে। কারণ হচ্ছে জংকুক সে বেঁকে বসেছে। বাবা সমতুল্য বড় ভাই হসপিটালে ভর্তি। সে এই মুহূর্তে কিছুতেই বিয়ে করবে না, করতে পারবে না সে। তাই সবাই মিলে তাকে বোঝাচ্ছে। বিয়ে উপলক্ষে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দাওয়াত করা শেষ। ওদিকে মেয়ের বাড়িতে বিয়ের আয়োজনের তোড়জোড় শুরু হয়ে গেছে কাল থেকে। কারণ ছেলেদের তুলনায় মেয়েদের বাড়িতে বিয়ের আয়োজনের পাঠগুলো বেশি থাকে। জংকুকের এমন কেয়ারলেস কথায় সবাই বিরক্ত হয়। এক কান দুই কান হতে হতে কথাটা কায়ের কান পর্যন্ত যায়। মুহূর্তের মধ্যেই কায়ের ফোন থেকে ফোন আসে জংকুকের কাছে। ফোন রিসিভ করতেই অসুস্থ ভাইয়ের হুমকি স্বরূপ একটা কথাই জংকুকের কানে ভেসে আসে। আমার বাড়ির মান সম্মান কিছুতেই যেন নষ্ট না হয় জংকুক। অসুস্থ বড় ভাইয়ের মান সম্মান কিছুতেই নষ্ট করবে না জংকুক। তার প্রত্যেকটা হুকুম অক্ষরে অক্ষরে পালন করে এসেছে এত বছর, এখনো করবে। তবে তার মনটা বিষণ্ণ। বিয়ে নিয়ে এই মুহূর্তে তার ভেতরে কোনো প্রকার কোনো এক্সাইটমেন্ট কাজ করছে না। দ্রুত সব শেষ হয়ে গেলেই চলবে। গ্রামের বাড়ি, তার উপর আবার বিয়ে বাড়ি। এক প্রকার আনন্দের ঢল নেমে এসেছে বাড়িতে। বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা, আয়োজনের যেন কোনো প্রকার কোনো ত্রুটি নাই। আত্মীয় স্বজনরাই তো প্রায় 100 জনের মতো বাড়ির মধ্যে উপস্থিত। এর বাবারা 5 ভাই। 5 ভাইয়ের মধ্যেই তার বাবা সবার বড়, আর মেয়েদের মধ্যে সে সবার বড়। আর অন্য সব কাজিন সিস্টাররা মাটির নিচ দিয়ে হাঁটে। 5 ভাইয়ের 5টা ফ্যামিলি একত্রিত হয়েছে বিয়ে উপলক্ষে। 4 ফুপু তার ফ্যামিলি সমেত এসেছে। তের খালা মামারা মিলে আরো 7 জন, 7টা ফ্যামিলি নিয়ে উপস্থিত। সমস্ত আত্মীয় মিলে 100 জনের কাছাকাছি। আনন্দের যেন কোনো কমতি নাই। মধ্যবয়স্ক মা, চাচি, খালা, মামিরা মিলে ঘরে রান্না বান্নার কি আয়োজন হচ্ছে সেটা দেখছে। আবার বিয়ের সময় কি আয়োজন হবে সেটার আলোচনা করছে। বিয়ে কমপ্লিট হয়ে গেলেই তো আমোদ ফুর্তি আয়োজন শেষ হয়ে যাবে না? বিয়ের পর বাড়ির একমাত্র বড় জামাই বাড়িতে আসবে। তার আপ্যায়নে কি কি করবে, তাকে কিভাবে খাতির যত্ন করবে সেটাও আলোচনা করছে। তেদের বাড়ির উত্তর পাশে বড় আম গাছের নিচে বসার জন্য আম গাছের গোড়াটা চারদিক দিয়ে সুন্দর করে পাকা করে রাখা। দাদি নানিরা পানের বাটা নিয়ে সেখানে বসে গীত গাচ্ছে আর হাসাহাসি করছে। ছেলে কাজিন গুলো বাড়ির সামনে হলুদের স্টেজ বানাতে ব্যস্ত, আর মেয়েরা মেহেদি আর হলুদ বাটতে ব্যস্ত। বাকি রইল বাড়ির মুরব্বী পুরুষগুলো, তারা বাবুর্চির সাথে কথা বলতে ব্যস্ত, খাবারের আয়োজন করতে ব্যস্ত। 5000 মানুষকে দাওয়াত করেছে, মুখের কথা না। তের পরিবার তাদের গ্রামের সব থেকে ধনী পরিবার। তেদের তুলনায় জংকুকরা এতটা ধনী না, তবে স্বাচ্ছন্দ্য মতো বেঁচে থাকার সমস্ত কিছু আছে বললেই চলে। তের বাবা চাইলেই তেকে মন্ত্রী মিনিস্টারের ঘরে পাঠাতে পারত, তবে তের ভাই লিমিনহো একেবারেই রাজি না। বরাবরই তার আদরের বোনের জন্য পাত্র সে এমনটা চেয়েছে
যে কিনা শিক্ষিত থাকবে, সুন্দর থাকবে, শান্ত আর ভদ্র থাকবে। পয়সাওয়ালা বোনের জামাই দরকার নেই তার, পয়সা তার অভাব নেই, বোন সুখী হলে সুখে থাকলেই যথেষ্ট। বিয়ে কমপ্লিট করেছে তে, বয়স 24-এর কোঠায়, তারপরও তার মধ্যে ম্যাচুরিটির একটু কম আছে। আর সেটার কারণ হচ্ছে তার পরিবার প্রচুর পরিমাণে আহ্লাদি মেয়ে, আবেগে ভরা। তার মনটা এমন যে এই রোদ এই বৃষ্টি এখন পর্যন্ত একটা প্রেমের প্রস্তাবও সে পায় নাই, তাই প্রেম করে নাই বললেই চলে। কিভাবে পাবে? তার ভাইয়ের ভয়ে ছেলেরা তার কাছ থেকে কয়েক গজ দূরে থেকেছে। বড় ভাই আহ্লাদ করে সব সময় তাকে একটা কথাই বলেছে, তোর জন্য রাজপুত্র আনবো আমি। ভাই তো তার কথা রেখেছে, তার জন্য রাজকুমার এনেছে, যাকে প্রথম দেখাতেই মন দিয়ে বসেছে তে। বাড়ির সবাই যার তার কাজে ব্যস্ত, কিন্তু তে বারান্দায় মন খারাপ করে বসে আছে, দৃষ্টি তার মায়ের দিকে। এই যে মা কত খুশি, সবার সাথে আলাপ আলোচনা করছে তার মেয়ের জামাইকে কিভাবে আপ্যায়ন করবে। কিন্তু মা তো আর এটা জানে না ওই নিষ্ঠুর লোকটা তার মেয়ের মেসেজের রিপ্লাই দিচ্ছে না, যে কারণে বর্তমানে তার মেয়ের মনটা খুব খারাপ। মন খারাপ নিয়ে তে মনে অনেক কিছুই ভাবছে। জঙ্কুক কি তাকে পছন্দ করে না? যদি পছন্দই করবে না তাহলে বিয়েতে রাজি হয়েছে কেন? তে এগুলো অনেক উল্টাপাল্টা বিষয় ভাবে। তবে আবেগীতে কাজিনদের চক্করে পড়ে বেশি সময় মন খারাপ করে থাকতেই পারলো না। মুহূর্তের মধ্যেই তের মনের সমস্ত বৃষ্টি সরে গিয়ে সেখানে রোদ উকি দিল। মনে মনে ভেবে নিল তার হবু বর এই মুহূর্তে বিয়ের আয়োজনে ব্যস্ত, তার জন্য শপিং করছে, তাকে ঘরে তোলার জন্য কত আয়োজন করছে, সমস্ত কিছু তো তার জন্যই। কথাগুলো ভাবতেই তের মনটা প্রশান্তিতে ভরে যায়, খুশিতে খিলখিল করে হাসে। পেছনের কথা ভুলে গিয়ে নিজের বিয়েতে নিজে এনজয় করতে শুরু করে। তারপর কিছু মুহূর্তের মধ্যেই জোরে সাউন্ড বক্সে গান বাজানো শুরু হয়ে গেল রং মাখামাখি। পুরোটা দিন রং খেলা হলো। সন্ধ্যার পরে শুরু হলো মেহেদির অনুষ্ঠান। তের হাত ভরে মেহেদি দেওয়া হলো। 2 হাতের তালুতে বড় বড় অক্ষরে জঙ্কুকের নাম লেখা হলো। পরদিন সন্ধ্যায় হলুদের অনুষ্ঠানে জঙ্কুকের ভাবি আসে হলুদের তত্ত্ব নিয়ে, সাথে বিয়ের শাড়ি। তে প্রচুর পরিমাণে খুশি হয়ে যায় তাদের দেখে। প্রত্যেকটা জিনিস তার মন মতো হয়েছে। বিয়ের শাড়িটা ভীষণ পছন্দ তার। সকাল সকাল পার্লারে যাবে, শাড়িটা আগে প্রয়োজন ছিল, শাড়ি হাতে চলে এসেছে। এখন আর সময় মতো বউ সাজতে বিলম্ব হবে না তার। অন্যদিকে বরের বাড়িতেও হলুদের অনুষ্ঠান হয়েছে, তবে জঙ্কুকের মনটা একেবারেই খারাপ। যদিও বিয়ে ঠিক হওয়ার পরে জঙ্কুক মনে মনে অনেক হেসেছে, এটা ভেবে যে অন্যদের মতো মুরব্বীরা তার বিয়েতেও অনেক নিয়ম কানুন পালন করাবে তাকে দিয়ে, সে অনেক উপভোগ করবে। তবে এই মুহূর্তে কোনো কিছুই সে উপভোগ করতে পারলো না, না নিয়ম কানুন, না ভাবিদের রসিকতা। চুপচাপ রোবটের মতো সমস্ত কিছু করলো সে, কারণ দুশ্চিন্তা একটা রয়েই গেছে। তার বড় ভাই এখনো হসপিটালে ভর্তি। বহু বছর আগে বাবার ঠিক একই অসুখে অসুস্থ হয়ে মারা গেছে। তবে তখনকার তুলনায় এখন চিকিৎসা সেবা অনেক উন্নত। তাছাড়া দেশের বাহিরে আছে, চিকিৎসা ভালো। তারপরেও মার মুখের দিকে তাকিয়ে একই চিন্তার ছাপ দেখতে পারছে জঙ্কুক, যিনি এই মুহূর্তে ছেলের বিয়েতে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে আর মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছে তার ছেলে যেন সুস্থ হয়ে ঘরে ফিরে যায়। রাত 1টার দিকে তে তার রুমে চুপচাপ বসে আছে, হাতে তার মোবাইল ফোন। মেসেঞ্জার ওপেন করেছে সে। হলুদ সাজে এক এক অঙ্গভঙ্গি থেকে অনেক সেলফি তুলেছে তে। সে খুব আশাবাদী ছিল জঙ্কুক আজ তাকে মেসেজ করবে। অন্য সব বিয়ের গল্পের মতো তার বিয়ের গল্পটাও তো এমন হওয়ার কথা যে তার বর তার হলুদ সাজে তাকে কেমন দেখতে লেগেছে সেটা দেখতে চাইবে। কিন্তু তার জীবনের গল্পটা একেবারেই ভিন্ন। ফোন দেওয়া, যোগাযোগ করা, খোঁজ নেওয়া তো দূরের কথা, মেসেজ করে একটাবার তাকে দেখতেও চাইলো না। কিছু সময় চুপচাপ বসে ভাবলো তে। তারপর নির্লজ্জের মতো নিজের ছবি নিজেই সেন্ড করতে শুরু করলো জঙ্কুকের ফোনে। জঙ্কুক তখন ভাইয়ের সাথে কথা বলতে ব্যস্ত। ভাই কেমন আছে, শরীরের অবস্থা কি সেটা জানার চেষ্টায়। টুং করে মেসেজের শব্দ হতেই কান থেকে একটু সময়ের জন্য ফোনটা নামায় জঙ্কুক। তে মেসেজ পাঠিয়েছে দেখেই একটু হাসে জঙ্কুক। তারপর দ্রুত ফোনটা আবারও কানে তুলে নেয়। ভাইয়ের সাথে কথাটা শেষ করা গুরুত্বপূর্ণ। 5 মিনিটের বেশি হয়েছে তে ছবি সেন্ড করেছে। জঙ্কুক মেসেঞ্জারে অ্যাক্টিভ, তারপরও তার মেসেজ কেন সিন করছে না, তের মনটা খারাপ করে ফেলে। এদিকে জঙ্কুক ফোনটা তাড়াতাড়ি কেটে মেসেঞ্জার অন করে তের ছবিটা 2 সেকেন্ড দেখার সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যায় সব ছবি। জঙ্কুক আশ্চর্য হয়ে যায়, বিরক্ত হয়ে বলে, আশ্চর্য, আমি দেখি নাই তো। কথাটি বলেই জঙ্কুক একই অবস্থায় তের আইডিতেই অপেক্ষা করে, যদি তে আবারও পিকচার সেন্ড করে সেই আশায়। অন্যদিকে তে অভিমানে জর্জরিত।
এমন এমন কেন করছে লোকটা? অ্যাক্টিভ থাকার পরও কেন আমার মেসেজ সিন করছে না? কাল বিয়ে, তার এত কিসের ব্যস্ততা? এত ইগনোর কেন করে আমাকে? রাগের মাথায় তে তার পাঠানো সমস্ত ছবি ডিলিট করেছে ঠিক, কিন্তু জঙ্কুক যে মেসেজ সিন করেছে এবং তার ছবিগুলো এক নজর দেখেছে সেটা বুঝতে পারলো না বোকাতে। সে সরাসরি মেসেঞ্জার থেকে বের হয়ে অফলাইনে চলে গেল, ফোনটা রেখে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টায়। এদিকে জঙ্কুক যখন বুঝতে পারলো তে অফলাইনে চলে গেছে, সে একটু হাসে। তার বোকা মধু কি ভেবেছে হলুদের সাজে তাকে দেখাটা এখনো বাকি আছে জঙ্কুকের? না তো, তের বাড়ির হলুদের অনুষ্ঠানে গিয়েছে তো তার বাড়ির লোকেরা। ছবি তো সন্ধ্যা থেকে এখন পর্যন্ত 100টা সেন্ট হয়ে গেছে মেসেঞ্জারে। জঙ্কুক তো সেই সব ছবি থেকে খুঁটিয়ে খুঁটিয়ে তার মধুকে দেখেছে আর মনে মনে দুষ্টু ভাবনায় ডুবেছে যে সে ভ্রমরা রূপে কোথা কোথা থেকে বেশি মধু সংগ্রহ করে শান্তি পাবে সে। সন্ধ্যা থেকে তো তার কাজ একটাই ছিল, ভাইয়ের জন্য চিন্তা করা, বিয়ের আয়োজন দেখা আর একটু পরপর তের ছবি বের করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। তবে একটা জিনিস লক্ষ্য করেছে জঙ্কুক, নিজের মধ্যে একটা জিনিস খুব অনুভব করেছে আজকে, যে যখনই সে তের মধুমাখা মুখটা দেখে সঙ্গে সঙ্গে তার দুশ্চিন্তাগুলো মুহূর্তেই উধাও হয়ে যাচ্ছিল। পুরুষ মানুষ তো এমনই হয়, প্রত্যেকটা পুরুষের জীবনেই এমন একটা ব্যক্তিগত মানুষ থাকে যাকে দেখা মাত্রই মনটা ফুরফুরা হয়ে যায়, অজান্তেই ঠোঁটের কোণায় হাসি চলে আসে, ছোঁয়া মাত্রই শরীরের সকল ক্লান্তি দূর হয়ে যায়, সকল দুশ্চিন্তাগুলো ভ্যানিশ হয়ে কানায় কানায় প্রশান্তিতে ভরে যায়। পরিস্থিতি আর সময় কারোর জন্যই তো থেমে থাকে না, সময়ের সাথে সাথে সমস্ত কিছু ধাপে ধাপে এগিয়ে যেতে শুরু করে। তেমনি প্রত্যেকটা ধাপ একে একে শেষ হয়ে গিয়ে কবুল বলার সময়টা চলেই আসে তেকুকের মাঝে। কাজী কবুল বলতে বললেই বাপ ভাইকে ধরে তে অঝরে কাঁদতে শুরু করে। কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক হলে সে স্বাভাবিকভাবেই কবুল বলে। এদিকে প্রফেসর সাহেব খুব স্বাভাবিকভাবেই কবুল বলে দেয়। দুজনের বিয়ে কমপ্লিট হয়ে যায়। জঙ্কুকের মা নেন্সি ছেলেকে বারবার বলে দিয়েছে সন্ধ্যা যেন না হয় গ্রাম অঞ্চল, নতুন বউ নিয়ে রাতের বেলা যেন না ফিরে। তাই মেয়ের শাশুড়ির কথা মতো মেয়েকে বিদায়ের পালাটা দ্রুতই কমপ্লিট করে আয়ু। বিদায়ের সময় তে খুব কান্না করে, বাপ ভাই জোর করে তাকে গাড়িতে তুলে দেয়। তের বাবা জেহব তার মেয়ের দায়িত্ব জঙ্কুকের হাতে সঁপে দেয়। জঙ্কুক স্বাভাবিকভাবে তার স্ত্রীর দায়িত্ব নেয়। গাড়িতে জঙ্কুকের ভাবি আর জঙ্কুকের মাঝখানে তে বসে। জঙ্কুক একটা কথা বলে না তের সাথে, সে ফোনে কার সাথে যেন চ্যাটিং করছিল, সম্ভবত হসপিটালে। তবে একটু পরপর জঙ্কুকের বড় ভাবি তের সুবিধা অসুবিধা দেখছিল। কিছুক্ষণের মধ্যেই নতুন বউ শ্বশুর বাড়িতে উপস্থিত হয়। সবাই মিলে তাকে বরণ করে। বরণ করা কমপ্লিট হতেই জঙ্কুক নিজের রুমে চলে যায়। শেরওয়ানিটা খুলে কালো ট্রাউজার আর কালো একটা গেঞ্জি পরে সোজা ঘর থেকে বের হয়ে যায়। তার কাঁধে অনেক দায়িত্ব, কালকে বউ ভাত অনেক আয়োজন করতে হবে। এখন বসে থাকলে এগুলো কে করবে? যদিও বাড়িতে রিলেটিভ আছে, কাজিনরা আছে, খালু মামা ফুপা চাচারা আছে, তারপরেও তার ঘরের তো একটা পুরুষও নেই। বউ ভাতে তার নিজের কলেজ সহ আশেপাশের কয়েকটা কলেজের প্রফেসরদের ফ্যামিলি শুদ্ধ দাওয়াত করেছে জঙ্কুক। চেয়ারম্যান, মেম্বার, রাজনৈতিক নেতারা, তাছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তি, আবার শ্বশুর বাড়ির আত্মীয়। আয়োজন কম না, সমস্ত কিছু পারফেক্ট চাই তার। নিজের কাজ নিজে না করলে তো কোনো প্রকার শান্তি পাওয়া যায় না। বিয়ের ডেট ফিক্সড করেছে কনে পক্ষ, এমনকি বউ ভাতের ডেট তারাই ফিক্সড করেছে, কারণ তের বড় ভাইয়ের বিয়ের 4 দিনের মাথায় ফ্লাইট, সে মিশনে চলে যাবে। কিন্তু এদিকে এগুলোর মাঝখানে কতটা চাপ পোহাতে হচ্ছে জঙ্কুককে সেটা শুধু জঙ্কুকই জানে। তে পুরোটা রাস্তা কান্না করে এসেছে। শাশুড়ি খুব আদরে আগলে নিয়েছে তাকে, নিজের হাতে রাতের খাবার খাইয়ে দিয়েছে। জঙ্কুকের ভাবি বেসুজি থেকে খুব যত্ন সহকারে জঙ্কুকের রুমে নিয়ে গিয়েছে। জঙ্কুকের রুমটা দোতলায়। শ্বশুর বাড়িতে পা রাখার পর থেকেই তের পূর্ণ মনোযোগ জঙ্কুকের ওপর। জঙ্কুককে চোখের সামনে না দেখেও তার গতিবিধি পর্যবেক্ষণ করছে তে খুব ভালোভাবে। তবে জঙ্কুকের কোনো প্রকার কোনো আগ্রহ সে নিজের ওপরে লক্ষ্য করল না। মনটা খারাপ করে সে তার নতুন জীবনে, নতুন স্থায়ী ঠিকানায় পা বাড়ালো। ভাবি বেসুজি তাকে তার ঘরে পৌঁছে দিয়ে নিজের ঘরে চলে গেল। বাড়িটা দোতলা, তবে উপরের তলায় অর্ধেকটা ছাদ আর অর্ধেকটাতে 2টা রুমের একটা ছোট্ট বাসা।
যদিও এখন দু ভাইয়ের পরিবার একটাই, তবে যখন আলাদা হয়ে যাবে তখন যেন দুই তালাতে দুই ভাই আরামে থাকতে পারে ওই সিস্টেমে বাড়িটা বানানো। উত্তর দক্ষিণ সংযুক্ত বড় একটা রুম, দক্ষিণের পুরোটা জুড়ে বড় একটা খোলা বারান্দা। জঙ্কুকের রুমের বারান্দার পাশটাতেই বড় একটা খোলা বাগান, তার সামনে একটা রাস্তা, আর রাস্তার ওই পারে নদী। রুমের দরজা খোলা, তে তাকিয়ে দেখে ওইদিকে রাস্তার বৈদ্যুতিক আলো পানিতে পড়ে নদীর পানি চিকচিক করছে। বারান্দার দিক থেকে দৃষ্টি সরিয়ে তে রুমের দিকে তাকায়, চোখ পড়ে খাটের উপরে বড় একটা বিছানা। বিছানায় গোলাপি রঙের চাদর বিছানো, পাশাপাশি দুইটা বালিশ, পাশে একটা কোল বালিশ আর পায়ের পাশে একটা লাল রঙের ব্ল্যাঙ্কেট। বিছানার পাশে একটা ড্রেসিং টেবিল, তার অপর পাশে একটা কাঠের আলমারি, আর তার সাথে বড় একটা ওয়ার্ড্রোব। উল্টো পাশে একটা ছোট্ট পড়ার টেবিল, সাথে একটা বুক সেলফ, তার পাশে একটা সিঙ্গেল সোফা, আর রুমের দক্ষিণ দিকে একটা দরজা, সম্ভবত ওয়াশরুমের দরজা। রুমটাতে পছন্দ হলো, একেবারে পরিপাটি করে সাজানো। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে বারান্দাটা অনেক বড় আর একেবারে খোলা। সামনে নদী হওয়ার কারণে ঠান্ডা বাতাস তার ঘরে প্রবেশ করছে। এসির প্রয়োজন পড়বে না, গরমে শান্তি পাবে। কথাগুলো ভেবেই তে মনে মনে হাসে, তবে এই হাসিটা বেশি সময় স্থায়ী থাকে না। মস্তিষ্কটা সজাগ হয়ে গেল তের। হঠাৎ করে শরীরের পশম সবগুলো দাঁড়িয়ে পড়েছে। দরজা দিয়ে ঠান্ডা বাতাস আসছে, তবে সেদিকে তের কোনো লক্ষ্য নাই। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে বিছানার দিকে। তীক্ষ্ণ নয়নে বিছানার দিকে তাকিয়ে আছে তে। আজ তার বাসর, তবে এই ঘরে একটা ফুলের ছিটাফোঁটাও নাই। আজ তার বিয়ে হয়েছে। এটা যদি তার বরের ঘর হয় তাহলে এই মুহূর্তে এই ঘরে বাসর সাজানোর কথা ছিল। মুহূর্তের মধ্যেই বিষিয়ে গেল তের মন। বিয়ে উপলক্ষে এই বাড়ি কিংবা ওই বাড়ি, কোনো বাড়িতেই তো অনুষ্ঠানের কমতি হয়নি। দুপক্ষই আয়োজন করেছে অনেক, তাহলে বাসর কেন সাজানো হলো না? বিয়ের পর থেকে জঙ্কুক তাকে ইগনোর করছে। আজকে একটু তার প্রতি লক্ষ্য করেনি। কালকে রাতেও এত ছবি পাঠালো, কিন্তু কোনো কমেন্টস করলো না। শ্বশুর বাড়িতে আসার পরে একটা কথা বলল না, আর এখন এই অবস্থা। এবার তে কান্না করতে শুরু করলো। তার ইচ্ছা করছিল এক মুহূর্ত এখানে না দাঁড়িয়ে থেকে ছুটে নিজের বাড়ি চলে যেতে, কিন্তু তার উপায় নেই। জঙ্কুকের আচরণে, জঙ্কুক সম্পর্কে তার মনের মধ্যে নানান রকম উল্টাপাল্টা চিন্তা আসতে শুরু করলো। রাগে তে নিজের শাড়ি গহনা টেনে খুলতে শুরু করলো। এক প্রকার নিজেকেই নিজে এলোমেলো করে দিল তে। কাঁদতে কাঁদতে চেহারার বেহাল অবস্থা, মাথা ধরেছে খুব। গোসল করতে হবে, গোসল না করলে তো তার মাথা ঠান্ডা হবে না। লাগেজ থেকে একটা সালোয়ার কামিজ বের করে গোসলখানায় গেল। অনেক সময় নিয়ে গোসল করার পর তের মাথা ঠান্ডা হলো। রুমে এসে কোনো কিছু না ভেবে সোজা বিছানায় চলে গেল ঘুমানোর জন্য। জঙ্কুকের জন্য অপেক্ষা করতে ইচ্ছা করছে না তের। কেন করবে? যে পর বিয়ের পর থেকে এখন পর্যন্ত তার সাথে একটা কথা বললো না, তার ওয়েলকামে একটা বাসর সাজাতে পারলো না। রাত 1টা বাজে, এখন পর্যন্ত তার সাথে দেখা করতে আসলো না। এত রাত হয়েছে, একটা বার তার খোঁজ নিতে আসলো না। তার জন্য কিসের অপেক্ষা? এক বুক ভরা অভিমান নিয়ে কাঁদতে কাঁদতে তে ঘুমিয়ে পড়ল। রাত 2টার দিকে কাজিনদের জোড়াজুড়িতে বাধ্য হয়ে জঙ্কুক রুমে আসলো। এত সময় সে বিয়ের আয়োজনে ব্যস্ত ছিল। প্রফেসর জঙ্কুক এটা অন্তত জানে বিয়ের রাতে বউয়ের কাছে যাওয়া উচিত, না হলে খারাপ দেখা যায়, বউকে অসম্মান করা হয়। সেটা চিন্তা করে দুইবার তের কাছে আসতে চেয়েছে জঙ্কুক, কিন্তু ঠিক তখনই প্রয়োজনীয় কাজ পড়ে যায়, যেটা তাকে ছাড়া হচ্ছিল না। এই দিক সামলাতে সামলাতে কখন যে রাত 2টো বেজে গেছে জঙ্কুক বুঝতেই পারেনি। ঘড়ির দিকে তাকিয়ে চমকে যায় সে। এক প্রকার বাধ্য হয়ে কাজিনদের হাতে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে দৌড়ে ছুটে নিজের রুমের দিকে। তবে রুমে এসে কোনো লাভই হলো না জঙ্কুকের। যার জন্য এসেছে সে তো ঘুমাচ্ছে। মাথার ওপর ফুল স্পিডে ফ্যান ঘুরছে, রুমের লাইটও জ্বলছে, বারান্দার দরজা খোলা। দিকে দেখে বোঝা যাচ্ছে ওর শীত করছে। জঙ্কুক ধীর পায়ে বিছানার কাছে গিয়ে দাঁড়ায়। কিছু সময় তাকিয়ে দেখে তার সদ্য বিয়ে করা নববধূকে, যে কিনা এই মুহূর্তে হালকা গোলাপি কালার একটা 3 পিস পরে ঘুমাচ্ছে। জঙ্কুক তাকায় তের হাতের দিকে। হাতের মেহেদির রং গাঢ় লাল, ডান হাতের তালুতে বড় বড় অক্ষরে জঙ্কুক লেখা। পর মুহূর্তেই জঙ্কুকের দৃষ্টি পড়ে তের ঠোঁটের উপর। ফোলা ঠোঁটগুলো তাকে বেশ আকর্ষণ করছে। জঙ্কুক লক্ষ্য করে দেখে তে কান্না করেছে, তাই তো তার চোখের জল শুকিয়ে আছে। কিন্তু কেন কান্না করেছে মেয়েটা? জঙ্কুকের ভুরু কুঁচকে যায়। এই বাড়িতে আসার পর থেকে তো সে একটুও কান্না করে নাই। দূরে কাজে
কাজে ব্যস্ত থাকলেও থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করেছে জঙ্কুক। সবার সাথে হাসি মুখে কথা বলেছে, মায়ের হাতে খাবার খেয়েছে। তাহলে এমন কি হলো কান্না করার মতো? নিজের মনে করা প্রশ্নের উত্তর জঙ্কুক নিজেই দেয়। দুইটা কারণ আছে কান্না করার মতো। সে এখনো তের সাথে কথা বলে নাই, তার কাছে আসে নাই। এটা নয়তো বাবা মাকে ছেড়ে এ বাড়িতে এসেছে, সেটা তে ঘুমিয়ে আছে। তাই এ ব্যাপারে থেকে প্রশ্ন করার কোনো রাস্তা নেই। জঙ্কুক পায়ের কাছ থেকে কম্বল নিয়ে তে শরীরটা ভালোভাবে ঠেকে দিল। কথা বলার জন্য, আদর করার জন্য বাকি জীবন পড়ে আছে। বিয়ের রাতে তেকুকের মাঝে কোনো প্রকার কথা হলো না, না দেখা হলো, না হলো অন্য কিছু। জঙ্কুক 2 ঘন্টা রেস্ট করে ফজরের আজানের আগেই জঙ্কুক ঘর থেকে বের হয়ে গেল। সকাল 7টার সময় বেসুজি এসে তেকে উঠালো। ওঠো, আজকে তোমার বউ ভাত না, আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়ো, কালকে থেকে ইচ্ছা মতো ঘুমাবা। কানে কারো আদুরি কণ্ঠস্বর ভেসে আসতেই তার ঘুমটা ছুটে যায়। সে উঠে বসে। ঠিক ওই টাইমে জঙ্কুক দরজায় এসে দাঁড়ায়। ইস, দেরি হয়ে গেল, আর 5টা মিনিট আগে আসলেই তো আমি আমার মধুকে ঘুম থেকে উঠাতে পারতাম। মনে মনে কথাটি বলল জঙ্কুক। মনটা খারাপ হয়ে গেল তার খুব ইচ্ছা ছিল রাতে কথা হয়নি, কিন্তু সকালে ঘুম থেকে উঠেই তে সবার আগে তাকে দেখবে। যেহেতু রুমে বেসুজিতের সাথে কথা বলছে, জঙ্কুক রুমে ঢোকে না, আবারও ওখান থেকেই ফিরে যায়। বেসুজির হাসি মুখ আর তার সাথে মিষ্টি মিষ্টি কথা শুনে তে রাতের কথা ভুলে যায়। একটু পরে পার্লারের মেয়েরা আসবে তাকে সাজাতে। সেজে গুজে পরিপাটি হতে সবারই ভালো লাগে, তেরও ভালো লাগে। মুহূর্তের মধ্যে সমস্ত কিছু ভুলে গিয়ে হাসি মুখে বউ ভাতের জন্য তৈরি হয় তে। তারপর বউ ভাতের অনুষ্ঠান খুব ভালোভাবেই শেষ হয়। তের বাড়ি থেকে বাপ ভাই আত্মীয় স্বজন এসে নিয়ম অনুযায়ী আজকেই জঙ্কুককে তার শ্বশুর বাড়িতে যেতে হবে। সবার কাছ থেকে বিদায় নিয়ে সন্ধ্যার আগে আগে জঙ্কুক তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার আগে বড় ভাইয়ের সাথে ফোনে কথা হয়েছে জঙ্কুক। সে এখন সুস্থ, হসপিটাল থেকে তাকে ছেড়ে দিয়েছে, সে বাসায় চলে গেছে। ডক্টর কিছু মেডিসিন আর নিয়ম কানুন লিখে দিয়েছে। কয়েকটা দিন রেস্ট করলেই একেবারে সুস্থ হয়ে যাবে। জঙ্কুক ভীষণ খুশি হয়ে যায় এটা শুনে। তের মতো জঙ্কুককেও খুব আয়োজন করে বরণ করেছে জঙ্কুকের শাশুড়ি আয়ু। আয়ু আপ্যায়নের আর আয়োজনের কোনো কমতি রাখছে না, একমাত্র মেয়ের জামাইকে আদরের। বিয়ের আয়োজনে আর টেনশনে জঙ্কুক না ঠিকভাবে ঘুমাতে পেরেছে না খেতে পেরেছে। যাও ব্যস্ততার ফাঁকে বিয়ের খুশিতে হাসি মুখে একটু খাবার খেয়েছিল, কিন্তু বড় ভাই অসুস্থ শোনার পর থেকে গলা দিয়ে খাবারই নামছিল না তার। এক প্রকার সিগারেট আর পানি খেয়েই এই 3টা দিন থেকেছে। এখন যখন বিয়ের টেনশন, বড় ভাই অসুস্থতার টেনশন, সমস্ত কিছুই মাথা থেকে নেমেছে, তো এখন তার পেটে প্রচুর ক্ষুধা ছিল। তার উপর আবার শাশুড়ির এমন আপ্যায়ন। জঙ্কুক ইচ্ছা মতো খাবার খেলো। রাতে ভর পেট খাবার খাওয়ার পর জঙ্কুকের শরীরটা একেবারে অলস হয়ে আসে। প্রচুর পরিমাণে ঘুম নামে তার চোখে। এই কয়টা দিন সে ঘুমাতে পারেনি। জঙ্কুক একা বসে আছে ড্রয়িং রুমে। একটু আগে তাকে ঘিরে তার শালা শালিদের ভিড় ছিল, কিন্তু 5 মিনিট আগে সবগুলো মিলে তের কানে কি যেন ফুসফুস করে কথা বলল। তাকে এক প্রকার টেনে হিঁচড়ে পাশের রুমে নিয়ে গেল। জঙ্কুক লজ্জায় মুখ খুলে থেকে বলতে পারল না তার ঘুম পাচ্ছে। এটা শুনে আবার শালিরা হাসবে, বলবে বউ নিয়ে রুমে যাওয়ার ধান্দা। জঙ্কুক আরো 10 মিনিট অপেক্ষা করলো। ঘুমে তার চোখ দুটো একেবারে লাল হয়ে গেছে, নিজে নিজেই বন্ধ হয়ে যাচ্ছে। ঘুম আসলে জঙ্কুক দুনিয়াদারি সব ভুলে যায়। যেখানে যেই পরিস্থিতিতে সে থাকে সেই অবস্থাতেই ঘুমিয়ে পড়ে। কথাটি মস্তিষ্কে নাড়া দিতেই জঙ্কুক উঠে পড়ে, হেঁটে চলে যায় তের রুমে। ঘুমের চোখে স্বভাব সুলভ ভেতর দিক দিয়ে দরজা বন্ধ করে সোজা বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে তেকে ঘিরে বসে আছে তার কাজিন সিস্টাররা। আয়ু খুব চালাকি করে তার ছোট বোনকে পাঠিয়েছে মেয়ের পেটের কথা বের করতে। প্রত্যেকের নানান রকম প্রশ্নের সামনে তে চুপ করে বসে আছে, কি বলবে বুঝতে পারছে না। তবে পেটে তার অনেক কথা বলার মতো। সবাই জানতে চাচ্ছে শ্বশুর বাড়িতে একটা রাত কেমন কাটালো, সবার আচরণ কেমন, শাশুড়ি আর ভাসুরের বউ ভালো ব্যবহার করেছে নাকি, বিশেষ করে জঙ্কুক তার সাথে কি কথা বলেছে, সবকিছু ঠিকঠাক। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, বাসর কেমন কাটলো, তার কোনো অসুবিধা হচ্ছে না তো, শরীর ঠিক আছে, শারীরিকভাবে কোনো অসুস্থতা বোধ করছে নাকি, দুজনের মধ্যকার সম্পর্ক ঠিকঠাক আছে কিনা, যেটা জানার জন্য বর্তমানে সবাই মরিয়া।
খুঁটিয়ে খুঁটিয়ে নানানভাবে জিজ্ঞাসা করছে আর সবাইকে ইন্ধন দিচ্ছে তার ছোট খালা, যে কিনা ইনডাইরেক্টলি থেকে বোঝাচ্ছে প্রেমের বিয়ে তো আর না, অ্যারেঞ্জ ম্যারেজ, কিছু হলে অবশ্যই বলবি, সবাই মিলে সমস্যা সমাধান করবে। কয়েক ঘন্টাতে তো আর মানুষ চেনা যায় না। তারপরও পাত্র খুব ভালো, ফ্যামিলি খুব ভালো, নেগেটিভ কিছু আশা তো কেউই করছে না, তারপরও ইচ্ছা করে জিজ্ঞাসা করছে। ছোট খালার বলা ইনডাইরেক্ট কথাটা তের মনের মধ্যে বড় একটা দাগ কেটে ফেলেছে। প্রেমের বিয়ে না, বর তার সাথে এখন পর্যন্ত 5টা মিনিট কথা বলেনি, বহুদিন ধরে মেসেজ করেও কোনো রিপ্লাই পায়নি। সবচেয়ে আনএক্সপেক্টেড বিষয় হলো তার জন্য একটা বাসর সাজায়নি, যেটা তের মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে, যেটা মনে পড়তেই তে প্রচুর পরিমাণে আবেগী হয়ে যায়। সামনে পেছনে কিছু না ভেবে তার সাথে কি কি ঘটেছে এখন পর্যন্ত সমস্ত কিছু এক্সপ্লেন করে দেয়। তের মুখ থেকে এমন কথা কেউ আশা করেনি, সবাই স্তব্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যে ছোট খালা শব্দ করে কান্না করে দেয়। এক কান দুই কান করতে করতে তের মা, চাচি, ফুপু সবার কান পর্যন্ত কথাটা ছড়িয়ে যায়। এই সমস্ত কথা বিশ্বাস না করার মতো কোনো কারণ খুঁজে পেল না পরিবারের কেউই। সব থেকে অবাক করা বিষয় হলো নতুন জামাই ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে নিচে একা ঘুমাচ্ছে। মুহূর্তের মধ্যে বিয়ে বাড়ির সমস্ত আনন্দ যেন মাটিতে মিশে গেল। মা, চাচি, খালারা সবাই মিলে গুনগুন করে কান্না করছে দল বেঁধে। কিছু সময় আগেও তাদের মধ্যে খুব হাসি ঠাট্টা হচ্ছিল। সকালে বরকে কি কি আপ্যায়ন করবে সেটার আলোচনা হচ্ছিল। মুহূর্তের মধ্যে সব স্তব্ধ। পুরুষগুলো সব ঘাপটি মেরে বসে আছে। তারা কিছুতেই মানতে পারছে না এই বিষয়গুলো। এটা তাদের মেয়েকে এক প্রকার অপমান করেছে জংকুক। তাদের মেয়েকে দ্বিতীয়বার এই সংসারে পাঠাবে নাকি সেটাও দেখার বিষয়। বোকাতে বুঝতে পারেনি ঘটনাটা এত দূর ছড়িয়ে যাবে, সবার কানে চলে যাবে আর সবাই এভাবে রিয়েক্ট করবে। তবে সে কিছু বলতে পারছে না। পেছনে কি হয়েছে সেটা না হয় বাধি দিল, কিন্তু জংকুক এখন যে কাজটা করেছে, একা একা দরজা বন্ধ করে ঘুমাচ্ছে, এই ধাক্কাটাতে সামলে উঠতে পারছে না। সে চুপচাপ বসে কান্না করছে। জংকুকের ঘুম ভাঙলো সকাল 9টায়। ঘুম থেকে উঠে নিজের অবস্থান বুঝতে তার 10 মিনিট সময় লাগলো। মুহূর্তের মধ্যেই কাল রাতে করা তার বোকামোটা তার মাথার মধ্যে চেপে বসতে লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায় জংকুক। দ্রুত গিয়ে দরজা খোলে। উচ্চ শিক্ষিত প্রফেসর মানুষ পরিস্থিতি একেবারে নষ্ট করে ফেলেছে সে বুঝতে পারলো। লজ্জা বাদ দিয়ে জোরে জোরে তেকে নাম ধরে ডাকতে শুরু করলো। একটু এদিকে আসো তো, শুনে যাও। নির্লজ্জের মতো কয়েকবার ডাকলো, কিন্তু তে আসলো না। আসলো তের ছোট্ট একটা চাচাতো ভাই। কিছু লাগবে ভাইয়া? তে কোথায়? আপু ব্যস্ত, কিছু প্রয়োজন হলে আমাকে বলুন। জংকুক পরিস্থিতি সামাল দিতে একটু ঠাট্টা করে বলল, আমার বইয়ের কাজ কি শালাকে দিয়ে হবে? কিন্তু তার করার ঠাট্টাতেও কোনো কাজ হলো না। আসলো না তে। যথারীতি সকালে নাস্তার আয়োজন করা হলো। যত যাই হোক, মেয়ের জামাই বলে কথা, এখন পর্যন্ত তো জামাই আছে। যতক্ষণ পর্যন্ত জামাই থাকবে ততক্ষণ পর্যন্ত জামাইয়ের আপ্যায়নে কোনো কমতি যেন না হয়। জংকুক টেবিলে বসে নাস্তা করছে। আশেপাশে তার কালকের মতো কেউই নাই। শাশুড়ি নাই, শালি নাই, কেউই না। শুধু পেল 2 জন শালা, তাও 9-10-এ পড়ে এই বয়সী। জংকুক হালকা পাতলা কিছু নাস্তা করলো। তারপর শালা দুটাকে নিয়ে নিয়ম অনুযায়ী বাজার করতে বাজারে চলে গেল। এটা নিয়ম, নতুন জামাইয়ের শ্বশুর বাড়িতে গেলে বড় মাছ থেকে শুরু করে সমস্ত কিছু বাজার করে আনতে হয়। নিয়ম অনুযায়ী জংকুক অনেক কিছু বাজার করে আনলো। তবে তারপরও দেখা মিলল না তের। তে যে কোথায় গিয়ে বসে আছে জংকুক তাকে খুঁজে পাচ্ছে না। বারবার শালাদেরকে জিজ্ঞাসা করেও তে কোথায় আছে সেটা জানতে পারছে না জংকুক। এদিকে তের বাবা জেহব আর মা আয়ু জংকুকের মা নিনসিকে ফোন করেছে। জংকুকের মা নিনসিকে ফোন করে রিকোয়েস্ট করলো সবার সাথে আসতে, কারণ জংকুকের বাবা নেই আর ভাই দেশের বাহিরে। বর্তমানে জংকুকের গার্ডিয়ান হচ্ছে তার মা, তাই তাকে এক প্রকার বাধ্য করলো এই বাড়িতে আসতে। দুপুর 12টার দিকে জংকুকদের বাড়ি থেকে জংকুকের মা, খালা, খালু, নানি, চাচা, চাচি, ভাবি, বোন আর বিশেষ করে 4-5 জন বন্ধু জংকুকের, যাদেরকে জংকুক ফোন করে ইমার্জেন্সি আসতে বলেছে, সবাই আসলো। প্রফেসর জংকুক বুঝতে পেরে গিয়েছে কিছু একটা ঘটবে, নয়তো তার মাকে তো আজকে আসতে বলবে না। সে নতুন জামাই প্রথমবার শ্বশুর বাড়িতে এসেছে, বেশি বাড়াবাড়ি করে কিছু বলতে পারবে না, তাই বন্ধুদেরকে ডেকেছে। জংকুকদের বাড়ি থেকে আত্মীয় স্বজন আর বন্ধু মিলে 30 জন মানুষ আসলো। সবাইকে খুব ভালোভাবে আপ্যায়ন করেছে তের বাবা মা। দুপুরে খাওয়া দাওয়া করে কিছু সময় রেস্ট করার পর বিকেলে নাস্তার আয়োজন করা হলো। তের মা, খালা লক্ষ্য করলো আপ্যায়ন খুব ভালোই করেছে, কিন্তু সবাই কেমন যেন দূরে দূরে
আছে। আর তার চেয়েও অবাক করা বিষয় হচ্ছে তের মার একটু পরপর গুনগুন করে কান্না করা। এই কান্নার কারণটা কি? মেয়ে বিয়ে হয়ে গেছে সেটা, নাকি আজ আবারও শ্বশুর বাড়ি চলে যাবে সেটা বুঝতে পারলো না কেউই। অন্যদিকে আরেকটা বিষয় নেন্সিকে খুব ভাবাচ্ছে। তে আর জঙ্কুক দুজনই দুই প্রান্তে, কারোর সাথে কেউ কথা বলছে না, এক হচ্ছে না। বিষয়গুলো নেন্সি সহ জঙ্কুকের পরিবারের সবাই লক্ষ্য করছে, কিন্তু নিজে থেকেই কেউ কিছু জিজ্ঞাসা করছে না, প্রকাশও করছে না। বসার ঘরে বিকেলের নাস্তার সাথে নেন্সি বিদায়ের সুর টানল। সঙ্গে সঙ্গে এদের বাপ ভাই রুম থেকে বের হয়ে গেল। আয়ু বেগম কান্না করে দিল। আপা, আপনি আপনার বাড়ির লোকজন আমার বাড়িতে 4টা ডাল ভাত খেয়েছেন, তাতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কিন্তু আমি আমার মেয়েকে আপনার বাড়িতে পাঠাতে চাচ্ছি না। দয়া করে আপনারা আপনাদের ছেলে জঙ্কুককে নিয়ে চলে যান। কথাটি শুনে জঙ্কুক আশ্চর্য হয়ে গেল। পর্দার ওপাশে দাঁড়িয়েতে কান্না করে দিল। সবাই অবাক। বেয়ান, কি ধরনের কথা বলছেন এইসব? আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আমার মেয়েটা কপাল পোড়া। আম্মা! এবার পান চিবোতে চিবোতে মুখ খুলল জঙ্কুকের নানি লিসা। এটা তুমি কেমন কথা কও মা? আর তোমার এমন করে কান্না করারই কি আছে বুঝলাম না। আমার নাতিকে কিছু করছে, কিছু বলছে? আশ্চর্য নানি, আমি কি করব? আমার ছেলের 2 দিনের বিবাহিত জীবনে এমন কি করেছে যে আপনারা বউ দিতে চাচ্ছেন না? জঙ্কুক, কি সমস্যা বাবা? কি হয়েছে আমাকে বল। কেউ কিচ্ছু করেনি আপু, আর ও কিছু বলেনি। আমি আমার মেয়ে দেব না, আপনারা চলে যান। দুই দলের মুরব্বীদের নানান কথায় জঙ্কুক হতাশ, কিন্তু নিজেকে এক্সপ্লেন করতে পারছে না ঠিকভাবে। তাছাড়া কি বা বলবে, লজ্জার ব্যাপার। বাধ্য হয়ে বন্ধুদেরকে আড়ালে নিয়ে শুরু থেকে সমস্ত কিছু খুলে বলল। এদিকে এক কথায় দুই কথায় তের ছোট খালা সবার সামনে সমস্ত কিছু উপস্থাপনা করে ফেলে, যেটার কারণে জঙ্কুকের সম্মানহানি হয়। এক কথায় দুই কথায় জঙ্কুকের পুরুষত্ব টেনে সবাই সমালোচনা করতে শুরু করে, যেটা জঙ্কুকের আত্মসম্মানে লাগে। জঙ্কুকের প্রতি জঙ্কুকের কানে ভেসে আসা উক্তিগুলো এমন ছিল, কেমন ছেলে, বউ ঘরে থাকার পরও তার প্রতি কোনো আগ্রহ নাই। সে দেখা তো দূরের কথা, মুখের কথাটা পর্যন্ত বলেনি, ভালো মন্দ জিজ্ঞাসা করেনি। নতুন জামাইয়ের আচরণ এইরকম আবার হয় নাকি? নিশ্চয়ই কোনো সমস্যা আছে। নতুন জামাইরা তো বিয়ের পর বউয়ের আঁচল ছাড়ে না, আর এই লোক নাকি কথাই বলে না। চেহারা দেখলেই তো মানুষের ভেতরটা বোঝা যায় না, কেমন পুরুষ আচরণই বোঝা যায়। জীবনে প্রথমবার শ্বশুর বাড়িতে উপস্থিত হয়ে এই ধরনের মন্তব্য তার পুরুষত্বের উপর শুনতে হবে, সেটা কখনোই আশা করে নাই জঙ্কুক। কান দিয়ে যেন আগুন বের হচ্ছে জঙ্কুকের, চোখ দুটো পুরো লাল হয়ে উঠেছে। এই অপমান তার কিছুতেই সহ্য হচ্ছে না। এই অপমানের প্রতিবাদে কড়া জবাব দিবে সে, নয়তো তার শান্তি নেই। এই পর্যায়ে প্রচুর পরিমাণে লজ্জা পাচ্ছে। লজ্জায় তার মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে। বোকার মতো সমস্ত কিছু বলে তো দিয়েছে, তবে এই পর্যায়ে চলে আসবে ব্যাপারটা তার আবেগী মন অতটুকু বুঝতে পারেনি। তার মনের মধ্যে তো শুধু একটা ব্যাপারই ঘুরছে, জঙ্কুক তাকে চায় না, তাকে অবহেলা করে। বিগড়ে যাওয়া পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জঙ্কুকের বন্ধুরা এবার মুখ খুলল। রসিক কথার ছলে হাসি মুখে ইউনু বলল, আপনারা একটু শোনেন, একটা বিয়ের আয়োজন করা তো আর চারটিখানি কথা না। বিয়ের এত আয়োজন, এত ঝামেলা, সমস্ত কিছু জঙ্কুক একা হাতে আয়োজন করেছে। শপিং থেকে শুরু করে বৌভাত পর্যন্ত ছেলেটা কত পরিমাণ দৌড়াদৌড়ি করেছে। বাপ নাই ভাই দূরে, বিয়ের আয়োজন, শপিং, কোনো কিছুতে কোনো কমতি পেয়েছেন? পান নাই। কিন্তু আপনাদের মেয়েকে খুশি করার জন্যই তো এত কিছু। আপনারা যে বিষয়টা তুলে ধরে সিন ক্রিয়েট করছেন, সেটার জন্য তো একটু সময় প্রয়োজন। সময়টা তো দেবেন, একটু বোঝার চেষ্টা করুন। বিষয়টা সেন্সিটিভ জিনিসের জন্য কি তাড়াহুড়ো করলে চলে? হুটহাট স্টেপ নিলে তো ক্ষতি। আমার বন্ধু সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নাই। উল্টাপাল্টা কথা না বলে, ভুলভাল ডিসিশন না নিয়ে 4 দিন সময় দেন। অনলি 4 days। আপনাদের ধারণা থেকেও অনেক দূর এগিয়ে আছে আমার বন্ধু। কথাটি শেষ করেই হাসলো ইউনু। রাগে জঙ্কুকের মাথায় আগুন জ্বলছে, আর তের কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। প্রফেসরের এই ধরনের একান্তই ব্যক্তিগত ব্যাপারগুলো সবার সামনে এইভাবে ডিসকাস হয়ে যাবে, সেটা জঙ্কুক কখনো কল্পনা করে নাই, আর বোকাতে বুঝতে পারে নাই। তের প্রতি সূক্ষ্ম রাগ আর ক্ষোভ তৈরি হলো জঙ্কুকের। এসবের জন্য এত তাড়া যে পরিবারের কাছে কমপ্লেন করতে হলো। একটু সময় কি তার সাথে কথা বলার জন্য অপেক্ষা করা গেল না? সরল তের মাথায় তো আর এত কিছু আসে নাই। তার মনের মধ্যে তো আকাশ সমান অভিমান ছিল জঙ্কুকের প্রতি। জঙ্কুক তার সাথে কথা বলে না, তাই দুদলের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তের বাবা মা সিদ্ধান্ত নেয় তেকে আবারও শ্বশুর বাড়ি পাঠাবে। কোনো বাবা মাই চায় না মেয়ের সংসার ভেঙে যাক। জঙ্কুকের হাতে যে হোক আবারও তেকে সঁপে দেয়, আর খুব
করে অনুরোধ করে এ বাড়িতে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে তার মেয়ের সাথে যেন কোনো দুর্ব্যবহার না করা হয়। জঙ্কুক কথা দিয়েছে শ্বশুরকে কারো কোনো প্রকার দুর্ব্যবহার সহ্য করতে হবে না তের। প্রথমবারের মতোই তেকে রুমে পাঠানো হলো, তবে এবারে রুমের চিত্রটা একেবারে ভিন্ন। বিছানায় লাল রঙের চাদর বিছানো, সাথে সুন্দর করে ফুল দিয়ে বাসর সাজানো। তে অবাক হয়ে তাকিয়ে থাকে বিছানার দিকে। হঠাৎ করে পেছনে দরজা বন্ধ হওয়ার জোরে শব্দ হয়। তে কেঁপে ওঠে। পেছনে ফিরে দেখার সময়টুকু পায় না যে কে এসেছে। তার আগে কেউ তাকে শক্ত করে পেছন দিক দিয়ে চাপটে ধরে। হুট করে এমন জোরে ধাক্কা সামলে উঠতে পারে না তে। শাড়িতে পা বেঁধে সোজা বিছানায় পড়ে যায়। ফুল সজ্জিত বাসর ছিঁড়ে তাদের উপরে পড়ে যায়। জঙ্কুক এতটাই দ্রুত গতিতে এসেছে যে তে তার ভার সামলাতেই পারেনি। জঙ্কুকের বিশাল দেহের নিচে এক প্রকার চাপা পড়ে গেছে তে। তে ওঠার চেষ্টা করছে কিন্তু জঙ্কুক সরছে না। তে উঠে বসতে চাইছে, জঙ্কুককে সরানোর চেষ্টা করছে কিন্তু জঙ্কুক সরছে না। সে তের পিঠের উপরেই শুয়ে আছে। উল্টো তের দুহাত নিজের দুহাত দিয়ে বিছানার সাথে চেপে ধরে তের পিঠে ঘাড়ে চুমু খেতে শুরু করে। জঙ্কুকের আচরণে তে প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায়। লোকটা কথা বলছে না কিন্তু হুট করে এসে কি সব শুরু করে দিয়েছে। জঙ্কুকের নেওয়া উদ্যোগগুলোতে তে আপত্তি জানাচ্ছে। জঙ্কুক বিরক্ত হয়ে তের ঘাড়টা শক্ত করে চেপে ধরে। তের মুখটা শক্ত করে ধরে তের ফোলা ঠোঁট দুটোতে তে গংড়ে ওঠে। জঙ্কুক পাত্তা দেয় না তেকে। তে হাত পা ছোড়াছুড়ি করছে। জঙ্কুককে থামানোর চেষ্টা করছে, নিজের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করছে। তার দম বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু জঙ্কুক সরছেই না। সে মানছে না কোনো কিছু, আর মানবেও না। প্রথমে সে তার পুরুষত্ব প্রমাণ করবে, তারপর বাকিটা জীবন পড়ে আছে কথা বলার জন্য। তে কান্না করে দেয়। জঙ্কুক পাত্তা দেয় না। কিছু সময়ের মধ্যে সে তার উন্মাদনার শীর্ষে চলে যায়। বারান্দার দরজা খোলা, বাহিরে ঝড় শুরু হয়েছে। ঝড়ো হাওয়া ঘরে ঢুকে যেন সমস্ত কিছু লন্ডভন্ড করে দিচ্ছে। আর বিছানায় জঙ্কুকের তাণ্ডবে তে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। আর জঙ্কুকের করা তাণ্ডবের মধ্যে ভেসে আসছিল তের জোরে জোরে করা চিৎকারগুলো, সাথে জঙ্কুকের দম বন্ধ করা নিঃশ্বাস। জঙ্কুক চিৎকার করতে দিল তেকে, তাকে বাধা দিল না। এমনিতেও পরিবারের সবাই বুঝতেই পারছিল আজকে দোতলার ঘরে কি হতে যাচ্ছে, তবে ঝড়ের কারণে সেসবের শব্দ তাদের কান অবধি আসতে পারল না। তে তার পুরো গোষ্ঠীর সামনে অপমান করেছে তাকে। নিজের পরিবারের সামনে অপদস্থ হতে হয়েছে। সে বিকাল থেকে রাগটা বসে রেখেছিল। জঙ্কুক ভেবেছিল সমস্ত ঝামেলা শেষ হলে ঠান্ডা মাথায় তের হাত ধরে নতুন জীবনে পদচারণ করবে। ভালোবাসার রঙে রাঙিয়ে দেবে তার মিষ্টি মধুকে। কত স্বপ্ন ছিল, বাসর নিয়ে কত আশা ছিল। সেই আশাগুলো বাস্তবায়ন করতেই তো বিয়ের রাতে সে বাসর সাজায়নি, কারণ সে জানতো ব্যস্ততায় তেমন কিছুই হয়ে উঠবে না। গায়ে হলুদ, বিয়ের পরে তিনি বউ ভাত, দু একটা দিন গ্যাপ হলেও একটা ভাবার বিষয় ছিল। তাছাড়া এটা অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয়। তাড়াহুড়া করে করার মতো কাজ তো বাসর না। তার ভুল একটাই ছিল, সে তের সাথে কথা বলতে পারেনি। বলতে চেয়েছিল তবে তে ঘুমিয়ে গিয়েছিল। সকালেও বলতে চেয়েছে তবে সুযোগ হয়ে ওঠেনি। জঙ্কুক তো আর এটা বুঝতে পারেনি বিয়ে পাশ করা একটা মেয়ে বাচ্চামো করবে। তাছাড়া বড়দেরও ব্যাপারটা বোঝা উচিত ছিল। জঙ্কুক ইচ্ছা করলে তো বাসর করতে পারতো। তাতে তের কি কি সমস্যার সম্মুখীন হতে হতো সেটা কি বড়রা ধারণা করতে পারে নাই? তের শারীরিক অসুস্থতার কথা ভেবে হলেও বড়দের উচিত ছিল জঙ্কুকের মতো পুরুষকে ধন্যবাদ দেওয়া। তা না করে পুরুষত্ব টেনে নানান কথা শুনিয়েছে। এটা তো জঙ্কুক সহ্য করবে না কিছুতেই। যে বাসর ভদ্র, নম্র এবং নরম ভাবে ভালোবাসায় ঘিরে হওয়ার কথা ছিল, সেটা হিংস্রতার মাধ্যমে শেষ করছে জঙ্কুক। তে প্রচুর পরিমাণে কান্না করছে কিন্তু জঙ্কুক তাকে পাত্তা দিচ্ছে না, আর না নিজে থামার নাম নিচ্ছে। একটানা কয়েকদিন খরার পর প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে বাইরে। তার সাথে জঙ্কুকের ঘরে যে তাণ্ডব শুরু হয়েছে, সেই তাণ্ডবে ভেঙে চুরে একাকার তে। তার সহ্যের সীমা অতিক্রম হয়ে গেছে অনেক আগে, আর নিতে পারছে না। জঙ্কুক থামছেই না, থেমে থেমে বারবার তার পুরুষত্ব প্রমাণ করতে মরিয়া হয়ে আছে। ভোরে ফজরের আজানের ধ্বনি কানে এসেছে কিছুক্ষণ আগে। জঙ্কুক থেমেছে, সে একদম শান্ত হয়ে গেছে। সাথে প্রকৃতিও পুরোপুরি শান্ত। ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ওয়েদার। জঙ্কুক দেখে তের কান্নারত ক্লান্ত চেহারার দিকে তাকিয়ে। জঙ্কুক একটু হাসে, দু হাতে শক্ত করে তেকে জড়িয়ে ধরে। তের ফোলার ঠোঁট আরো ফুলে গেছে, রক্ত জমাট বেঁধেছে। সেটা অবশ্য জঙ্কুকের কারণেই। জঙ্কুক মুখটা তের মুখের কাছে নিয়ে যায়, তের ঠোঁটে ঠোঁট মিশিয়ে গাঢ় চুমু খায়। ঠোঁটটা ছেড়ে দিয়ে জঙ্কুক
জঙ্কুককে নাকে নাক ঘষে গাঢ় কণ্ঠে বলে, এবার ঠিক আছে তে, নাকি আরো দেব? তে কথা বলে না, চোখ বন্ধ করে হেঁচকি তুলে কান্না করে। জঙ্কুক থেকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে আছে। তে হেঁচকি তুলে তুলে অস্পষ্ট সুরে বলে, খুব যন্ত্রণা হচ্ছে। চোখ বন্ধ করে তের উন্মুক্ত পিঠে হাত বুলিয়ে দিতে দিতে জঙ্কুক বলে, কোথায় যন্ত্রণা হচ্ছে আমার রানীর? সব জায়গায়, পুরো শরীরে। জঙ্কুক আগের অবস্থায় থেকেই উত্তর দেয়, এটাই তো চাইছিলে। তে কথা বলে না, জঙ্কুকের বুকে মুখ গুজে হেঁচকে তুলে কান্না করে। ক্লান্ত জঙ্কুক চোখ বন্ধ করে ওই অবস্থাতেই ঘুমিয়ে যায়। প্রাকৃতিক তাণ্ডবে ভালোই গাছপালা লণ্ডভণ্ড হয়েছে। বাচ্চারা ভোর হতেই আম কুড়াতে ব্যস্ত। এদিকে গত রাতে জঙ্কুকের করা তাণ্ডবে তে একেবারে ভেঙে চুরে শেষ। তার খুবই খারাপ অবস্থা, বিছানা থেকে উঠতে পারছে না, পাত কিছুতেই থামছে না। এক কান দুই কান করতে করতে বাড়ির মহিলাদের কান পর্যন্ত কথাটা ছড়িয়ে যায়। এই প্রথমবার প্রফেসর জঙ্কুকের নিজের করা কোনো কর্মকাণ্ডের উপর একটুও লজ্জাবোধ হচ্ছে না, বরং মনে মনে সে গর্ববোধ করছে। জঙ্কুকের মা নেন্সির খুব খারাপ লাগলো না ব্যাপারটা। কালকে যতটা অপদস্থ হয়েছে নতুন আত্মীয় বাড়িতে, সকল আত্মীয়দের সামনে সেই অপমান ঘোচাতে এটার খুবই দরকার ছিল। তবে নববধূকে অসুস্থ অবস্থায় অবহেলা করা যাবে না। তাই দ্রুত ছেলেকে দিয়ে ছেলের বউকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে ডক্টরের কাছে। তাতে অবশ্য ভালোই হয়েছে। মেয়ে সকাল সকাল হাসপাতালে কেন গিয়েছে সেটা তের বাবা মাকে বুঝিয়ে বলতে হয়নি। তারা বোঝেনি তাদের মেয়ের জামাই কেমন। 4 দিন সময় লাগেনি, এক রাতের মধ্যেই মেয়েকে হসপিটাল মুখী করে ছেড়েছে। ইউনুর মুখে সমস্ত কিছু শুনে রোজ হো হো করে হেসে ওঠে। হাসতে হাসতে একবার স্বামীর বুকে ঢলে পড়ছে তো একবার বিছানায়। তাকে হাসতে দেখে ইউনু নিজেও হাসে। হাসির এক পর্যায়ে জঙ্কুককে ফোন করে রোজ। জঙ্কুক তখন ফার্মেসি থেকে ওষুধ কিনে রিকশায় উঠে বসেছে। তে তার পাশেই বসে আছে। গন্তব্য তাদের বাড়ি। রোজের নাম্বার থেকে ফোন এসেছে। জঙ্কুক হাসে। কানে ফোনটা ঠেকাতেই রোজের কণ্ঠ শুনে সে। একদম ঠিক করেছিস বন্ধু, এই না হয় আমাদের বন্ধু। তবে বন্ধু, এরপর থেকে কিন্তু সাবধানে। তোর বউ কিন্তু খুব নরম আর পুরোটাই আদরে, বোকাও আছে অনেকটা। এরপর থেকে দেখে শুনে। রোজের কথা শুনে জঙ্কুক তের দিকে তাকিয়ে দুষ্টু হাসে। বাম হাত দিয়ে কোমরটা শক্ত করে চেপে ধরে সিরিয়াস ভঙ্গিতে বলে, না রে বান্ধবী, নরম হয়ে সমাধানের থেকে যুদ্ধে মজা বেশি আছে, যেটা কাল রাতে আমি হারে হারে টের পেয়েছি, আর সাথে মজাও। এখন থেকে আমি যুদ্ধে বিশ্বাসী। জঙ্কুকের কথার ধরনে একটু বুঝতে পারলো জঙ্কুক কি বিষয়ে কথা বলছে। সঙ্গে সঙ্গে সে ভয়ে কেঁপে ওঠে। জঙ্কুক হাসে তের মুখের দিকে তাকিয়ে। সো জান পাখিরা, গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, লাভ ইউ, বাই বাই।